রাজ্য বিধানসভার অধিবেশন 3 দিনের, আর 3 দিনের অধিবেশনে 3 দিনে যেন নানা ইস্যুতে সরগরম ছিল, উত্তাল ছিল বিধানসভার অধিবেশন। এবং বিধানসভার অধিবেশনে ভেতরের ঘটনাকে বাইরে এনে আজ কর্মসূচি সংগঠিত হয়েছে রাজধানীর বুকে। সকালবেলা সেখানে বিরোধী দলনেতার বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি, বিধায়ক সুদীপ রায় বর্মনের আবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং দুটো জায়গার বিক্ষোভ কর্মসূচির পর পরন্ত বিকালে সিপিআইএম পশ্চিম আগরতলা থানা ঘেরাও করেছে। এই দৃশ্যগুলো আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। এখন বিধানসভার ভেতরে যেসব তথ্যগুলো বেরিয়ে আসছে, যেসব তথ্যগুলো প্রত্যেকে শুনেছেন, বিধানসভার ভেতর থেকে সে ভিডিও ক্লিপ যখন বাইরে এসছে বা বিধানসভার ভেতরের সেই দৃশ্য, ভেতরের কথোপকথন যখন ক্যামেরাবন্দি হলো, যেগুলো প্রচার মাধ্যমে যেভাবে তুলে ধরা হয়, ঠিক সেইভাবে সে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। সেদিক থেকে কয়েকজনের ব্যক্তিগত বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, আলাদা ব্যবসা বা আয় ব্যয় নিয়ে যখন হিসাব নিকাশ কথোপকথন শুরু হলো, তখন নজিরবিহীন ঘটনা ঘটল রাজ্য বিধানসভায়। সাধারণত বিরোধীরা যে কোনো অভিযোগ তোলেন, কোথাও কোথাও যদি অভিযোগ সত্য হয় সত্য, মিথ্যা হলে মিথ্যা, কিন্তু সত্য হলেও তাকে ট্রেজারি বেঞ্চ প্রতিবাদ করে। সাধারণত অধ্যক্ষ চেষ্টা করেন যে বিরোধীদের কথাগুলো প্রত্যেকের কাছে তুলে ধরার জন্য। অধ্যক্ষ যতই চেষ্টা করুক, সেখানে ট্রেজারি বেঞ্চ থেকে ক্রমাগত তার বিরোধিতা আসতে থাকে। গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে নজিরবিহীন ঘটনা হলো রাজ্য বিধানসভায়। ট্রেজারি বেঞ্চ থেকে যতই কেলেঙ্কারি বাকি বিষয়গুলো উত্থাপন করা হোক, ট্রেজারি বেঞ্চ থেকে উল্টো বলা হচ্ছে, এক মন্ত্রী অপর মন্ত্রীকে বলছেন চুপ থাকুন, চুপ থাকুন, দরকার নেই এসব বলার। চুপ থাকার নির্দেশ কেন? পবিত্র বিধানসভায় তো প্রত্যেকে সেখানে কথা বলবেন, জনগণের জন্য কথা বলবেন। কেউ যদি জনগণের টাকা লুটে পুটে খান, বিধানসভায় সরব হয়ে তাকে সেখানে চিহ্নিত করে প্রয়োজনে সরিয়ে দিতে পারে। তাহলে তো এই রাজ্যের মঙ্গল, এ রাজ্যের মানুষের মঙ্গল, সবকা সাথ সবকা বিকাশের প্রকৃত যে স্লোগান, সেটা বাস্তবায়িত হতে পারে। কিন্তু সেখানে অন্যরকম দেখা গেল। ট্রেজারি বেঞ্চ গতকাল যখন বারবার বলা হচ্ছিল, সুদীপ রায় বর্মন বারবার বলছিলেন মুখ্যমন্ত্রী ভালো মানুষ, তাকে ঘিরে নাকি সব ভেজাল রয়েছে, সেদিক থেকে তিনি তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন। তারপর আজ যখন তিনি একেবারে নামধাম উল্লেখ করে মন্ত্রী বিকাশ দেববর্মার বিষয় সম্পত্তি নিয়ে নানা তথ্য দিতে থাকেন, পাল্টা জবাবে বিকাশ দেববর্মা বলেছেন যে সুদীপ রায় বর্মনও দোয়া তুলসী পাতা নন। অর্থাৎ সুদীপ রায় বর্মনের বিষয় সম্পত্তিও তিনি জানেন, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। কে দোয়া তুলসী পাতা, কে দোয়া তুলসী পাতা না, সেগুলো বিচার্যর বিষয় হচ্ছে বিধানসভার অধ্যক্ষের। সুতরাং অধ্যক্ষের সেই বিচার প্রক্রিয়ার বাইরে থেকে আমাদের কিছু বলার নেই, আমরা কিছু বলতে পারছি না। শুধু বিধানসভার ভেতরে তারা যা বলছেন সেগুলো যদি আপনাদের কাছে তুলে ধরি, তাহলে আপনারা সেগুলোর মূল্যায়ন করবেন। আমরা কার্যত সেই বক্তব্যগুলোই দিনভর আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা সেখানে দেখুন। কার বিষয় সম্পত্তি বলতে পাশের মন্ত্রী সেখানে চুপ চুপ থাকতে হয়, নির্দেশ দিতে হয় যে কিছু বলতে হবে না, চুপ থাকুন, এসব নিয়ে বলবেন না, তার মানে কি? অনেক কিছু কি চেপে যাওয়ার বিষয়? এবং বিধানসভার ভেতর থেকে তথ্যগুলো, বিধানসভার ভেতর থেকে বিষয়গুলো নিয়ে যখন বাইরে আলোচনা হবে, তখন স্বাভাবিক কারণে অনেকে জানতে চাইবেন। এবং কেউ কেউ বলছিলেন যে জনপ্রতিনিধিদের আয় ব্যয় ইত্যাদির হিসাবগুলো প্রতি 5 বছর পর পর নাকি বেড়ে যায়। আমরা দেশের বিভিন্ন নির্বাচনের পর বা আগে যেসব তথ্যগুলো দেখি, একজন জনপ্রতিনিধি, তিনি যে কোনো নির্বাচনে দাঁড়িয়েছেন, ধরে নেওয়া যাক তিনি তার আয় হিসাব দেখিয়েছেন, স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ যদি তিনি 1 কোটি টাকা দেখান, 5 বছর পর সে পরিমাণ 3 কোটি হয়ে যায়। এখন আপনিই প্রশ্ন তুলতে পারেন যে তিনি জনপ্রতিনিধি, জনগণের জন্য কাজ করছেন, তিনি এই টাকা কিভাবে বাড়িয়েছেন, আয়ের উৎস কি? এই প্রশ্ন সাধারণ মানুষ করেন। এই প্রশ্ন বিরোধীরা পবিত্র বিধানসভার বাইরে, পবিত্র সংসদের বাইরে সেই বিষয়গুলো উত্থাপন করেন। এখন সেগুলো তথ্য প্রমাণ অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আবার এটাও তো ঘটনা, যা রটে তা কিছু হলো ঘটে, এমন কথাও তো প্রচলিত আছে। সেদিক থেকে যদি বলা যায়, এই সময়ের মধ্যে কথাগুলো বোধ হয় খুব প্রযোজ্য। যদি ধোয়া তুলসী পাতা সুদীপ রায় বর্মন না হন, তাহলে মন্ত্রী বিকাশ দেববর্মা কেন বিধানসভার ভেতর এবং সরকারের একজন লোক হয়ে প্রশাসনকে দিয়ে এসব কিছু তদন্ত করান না?
নাম্বার 1। নাম্বার 2, যেখানে যদি বিকাশ দেববর্মার বিরুদ্ধে যেসব বিষয়গুলো সুদীপ রায় বর্মন আজ উত্থাপন করেছেন, সত্যিয়ত্ব যদি স্বচ্ছ সুশাসনের সরকার প্রশাসন হয়ে থাকে, তাহলে বোধহয় বিধানসভা থেকে বেরিয়ে, বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্য আলাদা তদন্ত কমিটি গঠন করবেন, তদন্ত কমিশনও প্রয়োজনে গঠন করতে পারেন। যদি সুশাসনের প্রশাসন সরকার দিতে চায়, রাজ্যবাসীকে উপহার দিতে চায় সুশাসনের প্রশাসন সরকার যদি থাকে, তাহলে সেটা প্রত্যেকে আশা করতে পারেন। পরে কি হবে সেটা না হোক অন্য বিষয়। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে দাদা, আপনার কিন্তু পাওয়া, মানে আপনাকে বলতে আপনার যে নাম্বার সেখানে পাওয়া তো এটা ভগবান। কথা বলুন, এটা আমরা চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, এটা কিছু একটা করার চেষ্টা করছি। আমরাও তো আমাদের তরফ থেকে এই টেকনিক্যাল বিষয়গুলো বারবার দেখার চেষ্টা করছি। অনেকেই বলছেন, আমরাও তো নিজেরাও ট্রাই করছি, নিজেরাও বিষয়গুলো দেখছি। আপনি বলুন, যখন কথা সুযোগ পেলেন বলুন। হ্যাঁ, আমার আগে তো আপনিই বললেন। এখন ব্যাপার হলো মন্ত্রী সুধাংশু, সে তো রাজনীতি চাইছে, সে তো অ্যাকচুয়ালি শিশু। আসলে বিভিন্ন অফিস টফিসে উনি যান, হ্যাঁ দেখলাম 12% 14% এসে কথাবার্তা বলেন। আজকে সুদীপ রায় বর্মন বা জিতেন্দ্র চৌধুরী এইসব কথাবার্তা বললেন কালকে। ওই হিসাবে বিরোধী দলনেতা হিসাবে যে কথা বলার ছিল এটা না বলে সবচেয়ে বেশি বললেন সুদীপ রায় বর্মন। এখন বিকাশ দেববর্মা 1.5 বছর হয়েছে না, এখনো 1.5 বছরের মন্ত্রী, আর 1.5 বছর আর এক বছর হিসেবে 2.5 বছরের মন্ত্রী সুধাংশু দাস। তো দুইজনের কথাই তো আজকে মনে করেন যে আপনারা যে বিষয় সেখানে মানে খুব আলোচ্য বিষয় বা আমাদেরও বিষয়, কিন্তু আপনাকে তো পর্দায় দেখা যায়, আমাদের দেখা যায় না। সেই জায়গাতে বলছি আর কি, যে এই দুইজন না, সেখানে বিজেপিতে এখন যারা আছেন সিনিয়র মেম্বার, যারা কংগ্রেস ছিলেন, রতন চক্রবর্তী, রতন নাথ, এই দুইজন ছাড়া আমার তো মানে আর জানা নাই যে রাজনীতি সম্বন্ধে বাকি, মানে মানিক শাহ বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি তো এই ব্যাপারে শিশু। তিনি একসময় কিন্তু টিয়ে দেন, আর রাজ্য সরকারের একজন কর্মচারী আছিলেন তাই। যাই হোক, এক সময় দিল্লি বহুত মানে হয়তো গেজেটেড অফিসার হিসেবে কোনো কিছু বুঝেন না, কিন্তু বিভিন্ন সাইড দিয়ে কথাগুলি বাইরে গেছে। যাই হোক, সেই জায়গাতে এখন আমি মনে করি আমরা এখানে যে আপনার সাথে কথা বলতেছি। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। আমি যে এখানে কথা বলতেছি আপনি কিন্তু সমাধান করতে পারতেন না। হয়তো আমার মনের যে আবেগটা হয়তো আপনাদের সাথে বা আপনার সাথে শেয়ার করতেছি, যেটা আপনি মিডিয়ার কর্ণধার, ওই হিসাবে মিডিয়ার মাধ্যমে হয়তো আর 5 জন শুনবো, হয়তো এই কথাটা বিকাশ দেববর্মা বা মন্ত্রী সুধাংশু দাস তারা কিন্তু শুনবো না। হ্যাঁ, রাজ্যের যে 40 লক্ষ মানুষের হয়তো 4 লক্ষ বা 2 লক্ষ বা যাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে তারাই শুনবো। কিন্তু আর আপনারা কিন্তু সবাই দেখতেছেন, বাকি যারা কথা কয় তাদেরকে কিন্তু দেখা যায় না। বাকি যারা কথা কোয়ার চেষ্টা করে তাদেরকে যাতে সরাসরি কথা কোয়ার ব্যবস্থা করা যায়, ওই ব্যবস্থাটা আপনারা করুন। অনুষ্ঠান সুন্দর, কিন্তু কথা কোয়ার কয়েকটা মাধ্যম সৃষ্টি করুন, এটাই বলার ছিল। আমরা দিনভর যে কয়েকটি বিষয় উত্থাপন করেছি রাজ্য বিধানসভা, সবকটি বিষয় আপনারা প্রায় অনেকে দেখেছেন, এবং এর প্রেক্ষিতে যে আমরা এতটুকু বলি যে যেখানে সুদীপ রায় বর্মনের অভিযোগ বা অভিমত, তিনি পবিত্র বিধানসভায় বলছেন মন্ত্রী বিকাশ দেববর্মার ছেলের নামে পেট্রোল পাম্প, স্ত্রীর নামে পেট্রোল পাম্প, দিল্লিতে ফ্ল্যাট ইত্যাদি নানা বিষয় বলা হচ্ছে। এবং যদি বলা হয় একটি ট্রেজারি বেঞ্চে একজন মন্ত্রীর নামে বা মন্ত্রী সম্পর্কে তথ্যগুলো যখন দিচ্ছেন, তখন ট্রেজারি থেকে স্বাভাবিক কারণে হইচই শুরু হবে। কারণ আমরা বিগত বিধানসভাতে প্রত্যেক অধিবেশনগুলোতে তাই দেখলাম, বিরোধীরা কোনো একটা অভিযোগ তুললেই ট্রেজারি বেঞ্চ যেভাবে উঠে পড়ে লাগে, এবং তাতে তাদের তরফে যে যুক্তি দাঁড় করানো হয়, প্রমাণ চাওয়া হয়। আজ কিন্তু সুদীপ বাবুর কাছে সেই প্রমাণ চায়নি কেউ, চিৎকার করেননি কেউ, বিধানসভার ভেতরে নয় বাইরেও নয়। এবং নজিরবিহীনভাবে এই ঘটনার পর বিজেপির প্রদেশ কার্যালয়ে বসেও কোনো সাংবাদিক সম্মেলন নেই। এবং আপনারা দেখেছেন যে গতকাল বিজেপির প্রদেশ কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল অন্য একটি বিষয়কে নিয়ে, বিধানসভার ভেতরের বিষয়। এবং আজ কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন নেই, যেখানে বিষয় সম্পত্তি উঠে আসছে বিভিন্ন আলোচনায়, সেগুলো তদন্তের সাপেক্ষের বিষয় অনেকেই বলবেন, এবং আমরাও সেদিক থেকে বলি
যে একটা স্বচ্ছ মানসিকতার সরকারের উচিত যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, যদি অভিযোগ মিথ্যা হয় সেগুলোকে প্রকাশ করা। সুদীপবাবুর বক্তব্য যদি মিথ্যা হয়ে থাকে, আবার সুদীপবাবু যদি দোয়া তুলসী পাতা না হয়ে থাকেন, তাহলে সেগুলো তো প্রকাশ্যে আনা দরকার। চেপে যাওয়ার বিষয় নয়, চুপ চুপ নির্দেশের বিষয় নয়, চুপ থাকুন দরকার নেই বলার, এসব কথা পবিত্র বিধানসভায় কেন উঠে আসবে? পবিত্র বিধানসভায় তো সব কিছুর সত্যের নিদর্শন থাকবে, প্রত্যেকে কথা বলবেন, প্রত্যেকের বিষয়গুলো থাকবে। মিথ্যা তথ্য যদি আসে সেগুলোকে খারিজ করার দায়িত্ব নেন অধ্যক্ষ সেই বিষয়গুলো উত্থাপন করেন, তিনি অভিভাবক। এবং আমরা সেই বিষয়গুলো দেখেছি, যারা বিধানসভার ভেতরে যান তারা সেই বিষয়গুলো দেখেন, ভেতরের দৃশ্য প্রত্যেকে দেখেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, টিভি 24, নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখুন, সিবিআই তো শুধু যারা বিরোধী করে তাদের জন্যই, ইডি যারা বিরোধী নেতা তাদের জন্যই, যারা বিজেপি করে তারা দেশটাকে লুটে খেয়ে নিলেও তাদের সিবিআই নেই, ইডিও নেই। বিকাশ দেববর্মা কতদিন হয়েছে রাজনীতি করে, উনি এত কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো? সিবিআই ওনাকে জাজ করুক না। হ্যাঁ, দেখলাম কিছুদিন আগে বাদল চৌধুরীকে সিবিআই পাঠানো হয়েছে, তারপরে পবিত্র বরণের বাড়িতে পাঠানো হয়েছে, বিপ্লব দেবের বাড়িতে পাঠানো হোক না। উনি 10 বছর আগে কত টাকা মালিক ছিল আর 10 বছর পরে কত টাকা মালিক হয়েছে। প্রত্যেকটি শাসক দলের মন্ত্রী নেতারা তাদের চিন্তা করুক না, সিবিআই যাক না যে রাজনীতি গিয়ে মন্ত্রী হওয়ার আগে কত টাকা ছিল আর এখন কত টাকা ছিল আছে। নমস্কার দাদা। এবং আমরা আজ পবিত্র বিধানসভায় সেই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, আমরা একবার শুনি সেই ক্ষেত্রে, মানে বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য এবং তার প্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মার কি পাল্টা জবাব বা বক্তব্য, তার অংশবিশেষ আমরা আরো একবার শুনি। আপনার একটা ডিগনিটি আছে, ডিগনিটিটা নষ্ট করেন। জীবনের শেষ কথা টাকা না, জীবনের শেষ কথা হচ্ছে সৎ পথে চলা, সুনাম অর্জন করা। এটা আমাদের স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার যে ওইখানে মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে চাবিটা দেন। হ্যাঁ বলুন। মন্ত্রী বিধায়ক তো ওরা তো খেতে ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। এই কথা বললে আপনি কি করে যান? আপনি কি করে যান? হ্যাঁ, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি কেন বলছি দেখুন, আমি মন্ত্রী মিনিস্টার তো ছাড়ি, আমরা তো ছাড়ি, ছেড়ে দিলাম। এলাকার যে মন্ডল সভাপতি, মন্ডল প্রেসিডেন্ট, বোর্ড প্রেসিডেন্ট, ওরা তো আমাদের চোখের সামনে আছে। আগে কি ছিল, এখন কি করছে, এখন কোথায় গিয়ে পৌঁছেছে, ওদের ইনকাম কি, ইনকাম সোর্স কি, এখন তাদের আর্থিক অবস্থা কোন জায়গায় আছে, এগুলো আমরা চোখে দেখছি। তো কি না করছে ওরা। যখন ক্ষমতা এসেছিল তখন এলাকার যারা মন্ডল প্রেসিডেন্ট বা ওরা যারা কার্যকর্তা ছিল প্রত্যেকের কথা নাই বলতো, কিছু কিছু ওরা বাড়িতে গিয়ে তারা পাঠ করে নিয়ে আসতো। দিতে হবে না, আমার বাড়ি থাকা যাবে না, এলাকা থাকা যাবে না, এলাকা ছাড়া। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কলেজ থেকে একটা পূজা প্যান্ডেল হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। উনি ওই জায়গায় গিয়ে বলেছেন 10 টাকা করে সেলফি তোলার জন্য প্রত্যেকে 10 টাকা করে নেওয়া যায় প্রত্যেক। তাহলে উনি দেখুন ওনার মানসিকতাটা কোথায় ছিল, ওনার মানসিকতা কোথায় ছিল। উনি কি ত্রিপুরা রাজ্যে মানুষের মঙ্গলের জন্য এসেছিলেন? সরকারটাকে মানুষকে এই জন্য এনেছিল যে আপনারা হেভি ফুলের কলা গাছ হবে, সাধারণ মানুষের চিন্তা নেই। আপনি দেখুন জায়গা দিবেন বাড়ি দিয়েছে, কার স্বার্থে? মানুষ স্বার্থে করেছে না তো। ইলেকট্রিসিটি বিল বাড়ি দিয়েছে, কার সাথে? মানুষ সাথে না তো। আপনি দেখুন টিএমসি কলেজ আগে ছিল না, এখন পার্কিং ফি লাগিয়ে দিচ্ছে, এখন না হয়েছে বেশ হয়ে গেছে। কার সাথে? মেডিকেল কলেজে যে ডাক্তার পড়তে যায় ওরা কত টাকা দিতে হয়?
আগে কত ছিল, এখন কত আছে? মানুষের সাথে কাজ, এগুলি কি মানুষের সাথে কাজ? এলাকা জমি দাঁড়ালো আমরা কিনে রেখেছি, ওরা কাছে আমরা নিয়ে রেখেছি, আমরা কি করবো? এর নতুন কিছু প্রমাণ আছে, কারণ আমার মোবাইলে ভিডিও অডিও রেকর্ডিং আছে, কথাগুলি যে বলতেছি, ওরা কি ধরনের কথা বলছে, এগুলি কে করেছে? সে ফ্রিজেন সে দিয়ে রেখেছে গভর্নমেন্ট। তোমরা চালিয়ে যাও, তোমরা চাকরি দিতে পারছো না, তোমরা করতে থাকো। এটা কি সরকারের, এটা কি জনমুখী সরকার? এটা কি জনমুখী সরকার? আমরা দেখছি না এলাকা মন্ডল, প্রেসিডেন্ট, মন্ডল নেতা, কার্যকর্তারা কোথায় ছিল, এখন কোথায় আছে, ওদের আর্থিক ওই সোশ্যাল ইনকাম কি? আর মন্ত্রীরা তো দেখছি, আপনাদের নিউজে দেখছি মন্ত্রীদের বিষয় সম্পত্তি, হ্যাঁ, মন্ত্রীরা পর্যন্ত দ্বারা সাথে যুক্ত হয়ে আছে, রাস্তার সাথে যুক্ত হয়ে আছে, মন্ত্রীদের মধ্যে হয়ে আছে, বিভিন্ন কারবার সাথে যুক্ত হয়েছে, বিজনেস সাথে যুক্ত হয়ে আছে। আমরা দেখি না, এগুলো কন্ট্যাক্ট করেনি, বাইরে থেকে লোক এনে বাইরে কন্ট্রাক্ট দিয়েছে, মানুষের রাস্তাঘাট মনে করা চিহ্ন স্বার্থে, কার স্বার্থে? আমার পাড়া দিয়ে আমি দেখছি, আমি মন্ত্রী হিসেবে বলে পাড়া এলাকার লোক কাজ করে দেখছি কি বসছে, লুটপাট চলছে। এই যে এখন এই যে পঞ্চায়েত ইলেকশন গুলি গেলো, বিরোধী দলে কাউকে ভোট প্রার্থী দিতে যায়নি, হ্যাঁ, একতরফা ভাবে ওরা ভোট ছেড়ে নিয়েছে। এখন দেখো না কি হারে লুটটা চলছে, আর এইটার জন্য তো মারপিট নিজেদের মধ্যে। দেখুন না, দেখুন মানুষের সেরকম কাজ বসবে না, লুটপাট চলছে, অবাধে চলছে, কোথায় রাখবো বড় তাহলেই যাও। আর মন্ত্রী মিনিস্টার দেখছি কি কোন মিনিস্টার অতিবাহিত হতে শুরু করে, বিদ্যুৎ কুমার দেব হতে শুরু করে, রতনাথ হতে শুরু করে, হ্যাঁ, ওই দেখলাম ওই দেববর্মা। যদি আমরা জানি আপনারা আমাদের সেগুলির কথা বলতে পারে, যেগুলি আমরা জানি না সেগুলো তো আমরা বলতে পারি না। ওরা তো করছে, চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাও, কখন আবার আসবো, কখন আবার চলে যাবো ঠিক নেই। কোন রকমে এসেছি ওই তীর্থার মতো হাত ধরে, কখন আবার যদি না আসতে পারি, এখন চালিয়ে যাও বাবা, এই সুযোগ যা কামাই করার করে নাও, তোমরা সবাই প্রত্যেকে যে যার মতো করে চাকরি দেবো না, আউটসোর্সিং লাগিয়ে দিয়েছি। চাকরি দেবে কোনো কর্মসংস্থানের টাকা দিতে হবে, তাহলে তোমাকে কর্মসংস্থানের ব্যবস্থা। তো ইলেকশন আগে বলেছি, ইলেকশন আগে তো বলে আগে চাবিটা দেন, কইতাম না কোনো, আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহালাবাড়ি যে আপনি পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়িটার মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কইতাম না। আমি তেল্লামোড়ের মধ্যে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার ডিজেল লোহাই দেন, আমি কইতাম না। কিন্তু না আমি কইতাম না এগুলো যে বাগদা দিয়ে দেন আমার লেম্বু ছড়াতে এখানে একটা বিল্ডিং কিনা এখন তালন ভাবে একটা তুলতেছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, টিভির সাউন্ডটা বন্ধ করুন। আসলে আপনার সাথে এখন হবে নিশ্চয়ই, হয়তো 2000 দিকে পারবেন না, কিন্তু এখন যদি মুখ্যমন্ত্রী বিপ্লবীদের থাকতেন আর পত্রিকা হতে, কিন্তু মানিক বাবুকে অনেকে দুর্বলতা নিচ্ছে। দেখুন না, উনি কিন্তু দেখুন নিজের থাকা মানে কি, আমি সহমত আছি, নিজের থাকা মানে সহমত। একজন বিধায়ক বললেন না বাবুকে, আপনার কাছে কি তথ্য আছে আপনি দিন আমাকে। বুকের পাটা নেই, বুকের পাটা নেই, পাটা হবে। 3টে জায়গার বিশালগড় রেডি হচ্ছে বৈষ্ণবের মতন, সময় থাকুন। নমস্কার। আপনার ওই যে বড়মরা লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি নমস্কার, কে বলছেন? এটা আমি হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আজকে ত্রিপুরার বিধানসভার মধ্যে যে উত্থাপন হলো বা মন্ত্রীদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে, আপনার ওই যে বড়মরা লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি কইতাম না এটা আমার লিজে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে, একটু মিলাই লয়ে যে আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, প্লিজ, আমি মন্ত্রী সে কতদিন হয়েছে,
আমি অমুক রেখে ওই তুই তো 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার নমস্কার, কে 5 লাখ বলছেন? টাকা দে, এটা আমি কইতাম না এগুলো দে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যালো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনছি তো। হ্যাঁ বলুন। ওই যে মনে করেন বিরোধীরা, ঠিক আছে স্যার, বিরোধীরা যে কিনে কিছু করবো, কইয়া তো ঠিক থাকার মতো ব্যবস্থা নাই। বুঝলে? সত্যি কথা কইলে তো মনে হয় আজকে সত্যি কথা কইবো, কালকে মনে করেন আপনি বাড়ি ঘর ভেঙে নেবেন। বিরোধীরা তো মনে হয় সত্যি কথাটা কইতে পারে, তারপরে কিন্তু কয় না। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুমন কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এটাই হলো রাজনীতি। আজকে যে বিদেশি সরকার, বিদেশি লোকেরা যে শাসন করতেছে আমরা ভারতবর্ষে, তার পরিণাম হইলো এটাই। যদি আজকে মূল নিবাসী সরকার হইতো, আজকাল বিধেয়ক মন্ত্রীরা এইরকম ভাবে ধন মানে আপনার আমার প্রত্যেকের হক অধিকার ছিনার মতন ক্ষমতা তারা নিশ্চয়ই থাকলো না। কারণ তখন থাকলে হলে আমরা সমাজ ব্যবস্থাটা অন্যরকম। আমরা মূল নিবাসী সরকার কে কারে ঠোকায় খাবে, তার জন্য আইন থাকলে হইলে, কঠোর আইন হইলে তো প্রত্যেকে ভয় পাইলে হইলে চুরি চামারি করতে। কারণ যেহেতু সরকারটি বিদেশি সরকার, এটা লুটতাছে সবসময়, লুটার জন্য এই ভারতবর্ষে আজকে আমরা মনে কয়েক হাজার বছর যাবত আপনার থেকে, আপনিও জানেন ইতিহাস পড়লে আমরা দেখতে পাচ্ছি লুট 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 লুট, ভারতবর্ষের লুট, এখনো লুট, আজকেও লুট। আজকে আর দেখেন হাজার হাজার কোটি টাকা নেগোসিয়েশনের নামে, কাজের নামে সরকারি টাকা অর্থ খরচ করে নিতেছে। সিপিএম এর সময় ত্রিপুরা থেকে না হইলো 5-6 হাজার কোটি টাকা তুলছে এরা 20-25 বছরে। 5-6 হাজার কোটি টাকা তারা কানে দিছে। এই ফান্ডে যাইতেছে এই আর্য ব্রাহ্মণরা, কঠোর ব্রাহ্মণ যারা, তারা ফান্ডে যাইতেছে। আর তারা ভারতবর্ষে এই টাকাগুলি তাদের সম্পদ করতেছে, আর ইলেকশন করতেছে সরকার, বারবার তারাই করতেছে। আর চুরি চামারি যত আছে হক অধিকার খাওয়ার জন্য এই মূল নিবাসী প্রধানমন্ত্রী বানায় রাখছে, কেউ চিফ মিনিস্টার বানায় রাখছে, যারা নিজের কোনো ক্ষমতা নাই নিজের জাতির লেগে, নিজের সম্প্রদায়ের লেগে কিছু করা। আজকে এই পলিসির থেকে যদি মানুষ না পাইল, খালি কংগ্রেসের লিডার, টপ লিডার, এই মুখ বড় লিডার মানিক সরকার, গাগু লিডার, এই মুখে তেমক লিডার, দেখবেন মানুষ কিরকম ভাবে এক একটারে মানে উপরে তুলে। আজকাল যারা লক্ষ কোটি টাকা মানুষ আছে তারাই এই অবস্থা। তো দেশটা কি করে উন্নতি হইব? এই দেশ উন্নতি হইতে গেলে বহুত কিছু পরিবর্তন হতে হবে, জনসাধারণ আমরা বহিষ্কার করতে হইব, এটাই বলা দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, ত্রিপুরা রাজ্যে এখন যেই সরকার চলছে, এতে ত্রিপুরা রাজ্যটা আমার মনে হয় 50 বছর পিছনে চলে যাবে। আরো যদি কয় বছর ক্ষমতায় থাকে এই সরকার, তাইলে বেকারদের সর্বনাশ, জনসাধারণের সর্বনাশ। কারণ ওরা মুখে বলে উন্নয়ন, দেখবেন কিছুদিন এখন কিন্তু ঝাড়ু হাতে নেওয়া বন্ধ হয়ে গেছে। বাড়িতে সরকারি কর্মচারীরা ঝাড়ু দেয়, মোছামুছি করে, কাজ করে, আর রাস্তায় ধোয়া ধুতি পাঞ্জাবি পরে ওরা একটা বাসের মাথায় ঝাড়ু বান্ধা মানুষকে দেখায় আমরা সাফাই কর্মচারী। এই যে বাসবাড়ির সরকার, এটা ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করবে। আজকে দেখাচ্ছেন আপনারা বিধানসভায় আলোচনা হচ্ছে, এই বিধানসভাটাও গত সরকারের আমলে তৈরি করা, জনসাধারণের পয়সা দিয়ে। এটা
সিপিএম সরকারের ব্যক্তিগত পয়সা না, জনসাধারণের পয়সা দিয়ে। তারা তো এটাও করে না, জনসাধারণের পয়সা দিয়ে জনসাধারণের কাজ করে না। এই আগরতলা শহর যতটুকু কভার ড্রেন হয়েছে এগুলি গত সরকারের আমলে। একবার বিপ্লব দেব বনমালীপুরে কোমর জলে নেমেছিল, এইটা একটা উন্নয়ন। আর বরমুড়া পাহাড়ের কাছে হাওড়া নদীতে গিয়ে পিছলা খাইয়া পইয়া একটু দেখাইছে, এই দুইটা উন্নয়নই হয়েছে ত্রিপুরা রাজ্যে। এইটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, এই, কে বলছেন? আপনাদের নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখেন, আসলে বেতে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করুক যারা বিরোধীরা, তার হিসাব থেকে দিবে বলুন তো? এই রাজ্যে মনে করেন 18 থেকে 2024 যদি আমরা নিচের উপরে বিধায়ক থেকে মন্ত্রী থেকে একদম মন্ডল পর্যন্ত হিসাব যদি তার পাই টু পাই দেয়, তাহলে দেখা গেল তাদের কোটিপতি, এক একজনে কোটিপতি হয়ে গেল। কিন্তু সরকার তো পদক্ষেপ নেয় না, পার্টিও পদক্ষেপ নেয় না। কারণ রাজ্যের মতো করে আছে, তার একদল আক্রান্ত হলে দুষ্কৃতিকারী, কারণ নাম না দুষ্কৃতিকারী। এই রাজ্যে দুষ্কৃতিকারী যেভাবে মানে মাথা চালা দিচ্ছে, কিন্তু আমরা দেখলাম জিতেন চৌধুরী বাড়ির সামনে যেভাবে একটা হামলা হুজুতি করলো। তো আসলে দেখেন, ত্রিপুরা রাজ্যে আসলে অন্তিম সময়ে এসে গেল। কারণ হিসাব মানুষ, জনগণ হিসাব যাওয়ার জন্য প্রস্তুত, কারণ হিসাব নেবে। কারণ আমরা দেখলাম সুদীপ ভাই বর্মা বলছে, উনি বর্মা জানি দিল্লিতে তেলের পাম্প আছে, কারণ 5-6 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। একটা যদি মন্ডল সভাপতি যদি তার 2-3টে বাড়ি থাকতে পারে, আজকে বিড়ি গেল, পরের দিন ব্ল্যাক সিগারেট গেল খাইতে আসছে, তাহলে কেমন হয়? এই রাজ্যে যদি 25 বছর 10 বছর যদি 15 বছর যদি থাকে, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কতটুকু কাজ করতে পারবো? এই রাজ্যে কোনো কাজ নাই, দেখা বন্ধ করে দিল, শ্রম দিবস কমাই দিল, সেন্ট্রাল কমাই দিল, রাজ্য সরকার বড় বড় অ্যাডভার্টাইজ দিল, কিন্তু বেকারের কোনো কর্মসংস্থান নাই। কালকেও পাগলেন নিয়ে আলোচনা করেছে, কতটুকু? কারণ আসলে কাজ করার মানসিকতা না থাকলে কিন্তু সরকার চালানো বড় মুশকিল। কারণ যায় আনন্দ আয়ের সূত্রে গাড়ি ঘোড়া নিয়ে ঘুরতে পারবে, মানুষের সাথে কথা বলবে, এতটুকু করতে পারে, কিন্তু জনগণের কোনো লাভ হইতো না, কর্মচারীর লাভ হবে না। বেকার যুবক যুবতী যারা বাইরে থেকে টেট পরীক্ষা পাস করলো, বিফার্মা পড়ে হলো, নার্সিং, অনেক ডিপার্টমেন্টে পড়ে এসেছে বাইরে থেকে, কিন্তু কোন সরকারই তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তাদের মতন করে চলছে। কি বলার আছে বলুন? কিচ্ছু বলার নেই, শুধু চারিদিকে গন্ডগোল সব নিয়ে। কারণ সমস্ত ক্ষেত্রে পঞ্চায়েত স্তর থেকে, জেলা পরিষদ স্তর থেকে, সর্বক্ষেত্রে কারণ কন্ট্রোল করার মতন লোক নেই, যাদের মতন করে চলছে। এভাবে চলতে চলতে যাবে, মানুষ দেখছে, মানুষ তখন মানুষের সিদ্ধান্ত মানুষ গ্রহণ করবে, সেটাই আর কি বলার। নমস্কার। এই আপনাদের মন্ত্রী, আমি ওই ডিএসপি রে ফোন করে কইতাম না। নমস্কার, কে বলছেন? প্লিজ প্লিজ। হ্যাঁ, আমি ধলাই থেকে বলছি। হ্যাঁ বলুন। তো যে কথাটা বলতে চাই, কথাটা হইলো আজকে ওই জিতেন চৌধুরীর কালো পতাকা দেখাইছে এই সেই। আর আমার এর আগে একটু আগে দেখলাম, ওনার নামটা আমি জানি কিন্তু কইতাম না, আমি নরেন্দ্র চন্দ্র দাসই বললাম। ওনার যে ট্রফিক বা ওনার ট্রফিকের উপরে যে আলোচনা করছে খুব ভালো হয়েছে। তবে বর্তমান সরকারে যে ধরনের জঘন্য যে ওই যে এই জিতেন চৌধুরীর আজকে যে হুমকি ধমকি এই যে করছে, এরপরে বিধানসভার মধ্যে হয়েছে, ওই যে চুপ কথা কন যেত না। আমরা তো আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানি। তবে স্বৈরাচারী নীতি মানুষ কিন্তু মানবে না। মানুষ সংগ্রামের লেগে তৈরি আছে, মানুষ সংগ্রাম করবো, রাজনৈতিক স্তরেও রাজনৈতিক ভাবে এর মোকাবেলা করব। আর হয়তো আমার এই বক্তব্যটা আপনি আপনার ইয়ে থেকে ডিলিট করবেন, এটা আমি জানি, এতে আমার কিচ্ছু না। আপনার খানে গিয়ে পড়ছেনি, এটাই আমার বক্তব্য। Please, please. No, no.
ডিএসপি রে ফোন করে কইতাম না। নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে যে আপনার বিধানসভাতে যে মন্ত্রীরা কি স্থাবর নিয়ে আলোচনা হলো, সেটা দেখেন চুরের মেয়ের বড় গলা, সে যেটা করেছে কিন্তু প্রকারান্তরে স্বীকার করেছে। বলছে সুদীপ রায় বর্মন কি ভালো নেই? সুদীপ রায় বর্মন যখন ব্যাপারটা উত্থাপন করলো যে আপনি কত বছর হয়েছে মন্ত্রী হয়েছেন, কত বছর হয়েছে এমএল হয়েছেন, কিন্তু আপনি দেখা গেল যে একটা পাম্প কি কয় তেলের বিউসি করেছেন, একটা বিলাসবহুল বাড়ি করেছেন দিল্লিতে, আরো কি কি জিনিস জানি বললো, তথ্য সহকারে বললো। তো বলার পরে সে তো উত্তর দিতেই পারলো না, বরঞ্চ বললো হ্যাঁ বলছি কি আপনি কতটুকু ভালা, আপনিও এরকম করেন। এই যে কথাটা বললো সে কিন্তু প্রকারান্তরে স্বীকার করেছে, সেটা করেছে। এভাবে কি স্বীকার করতে পারে? এখন সিবিআই কোথায়, আপনাদের ইডি কোথায়? দেখা গেল যে বিভিন্ন রাজ্যের মধ্যে সিবিআই ইডি থানা দিয়ে মানুষকে অ্যারেস্ট করে বিভিন্ন লাঞ্ছনা বিরোধী দলের তারা তুলে তারা বিজেপি করে দিকে, তারা কি সব সম্ভব? বিজেপির বাড়িতে সিবিআই আসবে না, ইডি আসবে না, কিছু আসবে না, তাহলে কি সব সম্ভব হবে? আমার তো মনে হয় সেটা কিন্তু মানে সঠিক পড়ছেন না ভারতবর্ষের বিজেপি গভর্নমেন্ট। আজকে নিশ্চয়ই প্রধানমন্ত্রী পর্যন্ত তার সেই ভাষণটা কিন্তু জানবেন। এই যদি জেনে শুনে, জেনে শুনে ভারতবর্ষের মানুষ পর্যন্ত জানবে আপনাদের লাইভ অনুষ্ঠান যেহেতু, কিন্তু তাকে তো বরখাস্ত করা উচিত ছিল। এই মন্ত্রীকে প্রথমেই বরখাস্ত করা উচিত ছিল। আর যেটা বললেন, আর বাকি মন্ত্রীরা যে কি করেছে সবটি তথ্য কিন্তু সুদীপ রায় বর্মন হয়তো জানেন না, এটা হয়তো জানছেন, এটা বলছেন না। জানার পরেও যারা করছে, আমার মনে সমস্ত তাদের মন্ত্রী থেকে আরম্ভ করে নেতা থেকে আরম্ভ করে ছোট তৃণমূলী থেকে আরম্ভ করে সব কিন্তু একই পর্যায়ে। কারণ তার ডাবল ইঞ্জিনের সরকারের কিন্তু কোনো কাজ নাই, টাকা কিন্তু ডাবল ভাবে আসছে। আগে দেখলাম যে বামফ্রন্ট বলতো আমাদেরকে টাকা দেয় না, দেয় নাই বলে যে কাজ করেছে, আর এখন টাকা পাইয়ে যে কাজ করতেছে, টাকা পাইয়া কোন কাজ করে না। তাহলে টাকাগুলি কোথায় গেল? সমস্ত মন্ত্রী, সমস্ত এমএল, সমস্ত নেতাবর্গের মধ্যে চলে গেছে। যারা একটু মস্তানি দেখাতে পারে, যারা বিশ্বস্তি দেখাতে পারে, তাদের ঘরে কিন্তু সবগুলি চলে গেছে। আমি আহ্বান রাখবো যারা বিজেপি সমর্থিত ভালো লোক আছে, আপনারা এইগুলি কি প্রতিবাদ করবেন না? আপনার দলের দিকে আপনারা প্রতিবাদ করেন। আর বিজেপি চলতে, আপনি তো কোনোদিন কংগ্রেস ছিলেন, আপনি তো কোনোদিন বামপন্থী ছিলেন, আপনি তো কোনোদিন মানে অন্য দলে ছিলেন। বিজেপি তো জন্ম নিয়ে সরকারটা চলে আসে। যেহেতু আপনারা একটা দল থেকে চলে আসছেন, আপনারা কি প্রতিবাদ করার সময় এসেনি? আপনাদের টাকা, আমাদের টাকা, ট্যাক্সের টাকা এইভাবে মন্ত্রীরা লুটে পুটে খাবে, আপনারা কেউ কথা বলবেননি। এটা কি ধরনের নীতি নিয়ে আপনারা করছেন? আপনারা দেখেন বিজেপি করতে পারেন, বিজেপির মধ্যে কিন্তু সবাই খারাপ না, একটা পার্সেন্টেজ খারাপ, হয়তো 10% লোক খারাপ, যেটা বলবো না, তারা লুটে পুটে খাচ্ছে। যারা লুটে পুটে খাননি, যারা ভদ্র ঘরের সন্তান, তারা তো একবার ফুস করে ব্যাপারটা আলোচনা করবেন যে কেন আপনারা এরকম করছেন। যদি সবাই মিলে আন্দোলন করেন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মতো আন্দোলনের দরকার আছে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু আন্দোলন চলছে সেই তৃণমূল সরকারের বিরুদ্ধে, সরকার কিন্তু উইস্টাম্বার পতন। কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ আন্দোলনের পরে একটা সরকার পড়ে গেল। তো আপনারাও আন্দোলনে নামুন। যদি বিজেপি সরকারটা অন্যায় করে, তারা আন্দোলন আপনারা করবেন না কেন? আপনাদের নীতি কি নেই? আপনাদের ছেলে নেই, আপনাদের বাচ্চা নেই, আপনাদের মেয়ে নেই, তাদের ভবিষ্যৎ কিছু নেই। আজকে একটা দেখা গেল একটা নার্সিং পড়ুয়া একটা মানুষ চাকরি পায় না, দেখা গেল যে ডাক্তাররা পর্যন্ত একটা নার্সে একটা লেবারের পয়সাও দেয় না। দেখা গেল ডাক্তারের লোকে যারা মানে ধরেন আপনার লেখাপড়া মানে তার নাম লিখে কোন রুগী, তার বেতন দেয় 10,000 টাকা, আর একটা নার্সের বেতন দেয় 5,000 টাকা। তাহলে নার্সের এমন একদিন থাকবে নার্স আর পড়াশোনা করবে না, তাহলে এই পরিষেবা থেকে আপনারা বঞ্চিত হবেন। আপনাদের দায়ী, ত্রিপুরা রাজ্যের মানুষের দায়ী থাকবে। নার্সরা যখন পড়াশোনা বন্ধ করে দিবে, তা আপনারা দেখবেন একদিন কোনোদিন আর নার্সের পরিষেবা পাবেন না, ডাক্তাররা তো পরিষেবা দিবেই না। দেখেন আপনারা হাসপাতালে মরে যাবেন। আমার মনে হয় এই সময় আসছে আপনারা সবাই ত্রিপুরা রাজ্যের মানুষ, শিক্ষিত মানুষ, যারা শিক্ষক এবং গুরু বয়োজ্যেষ্ঠ যারা জ্ঞানী গুণী মানুষ, তারা সবাই মিলে আন্দোলন করে। একটা মন্ত্রী বিকাশ দেব বা একটা প্রকাশ্যে এভাবে কথা বলতে পারে যে আপনারাও করেছেন, আপনারা ধোয়া তুলসী পাতা না, আমি তো খেয়েছি। আরে তো বাপের ঘরের টাকা নিয়ে খেয়েছেন, এই টাকাগুলি কার? এই টাকাগুলি আমাদের সবার বাপের ঘরের টাকা, আমাদের সবার ট্যাক্সের টাকা। সে কিন্তু এভাবে খাইতে পারে না। আমি
বেশি কথা বলে লাভ নেই। আমি আহ্বান রাখবো ত্রিপুরা রাজ্যের বিশেষ করে বিজেপি যারা করেন, আপনারা একটু ভাবেন, আপনারা একটু চিন্তা করেন কোথায় পা দিতে আগুন। প্লিজ প্লিজ ডিএসপি রে ফোন করে কইতাম না আরে স্যার প্লিজ দেখতে আমাদের সকলের ইজ্জত লাগে। ডিএসপি রে ফোন করে কইতাম না নমস্কার, কে বলছেন? ওই 30% লাগবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম দাদা, এই যে কালকে একটা যে প্রোগ্রাম আমরা দিলাম, মানে কালকের কথাটা আজকে কথা ঠিক না, কিন্তু কালকে ট্রাই করে আপনারা পাইছিলেন যে পাইপলাইন, যেটা জন্ম দিচ্ছে রতননাথ আর সুশান্ত চৌধুরী। এই যে সুশান্ত চৌধুরী আর রতননাথ পাইপলাইনের গোড়া গোড়ানে আগা গোড়ানে কিন্তু ত্রিপুরাবাসী জানে না, বুঝলেন? গোড়া গোড়ানে আগা গোড়ানে এটা জানার দায়িত্ব আপনাদের, কারণ আমরা মিডিয়ার লোক। আমরা কিন্তু কইলাম আমরা পিটা দিব মন্ত্রী, তো কারণ হেরারে ভোট দিয়ে আমরা মন্ত্রী বানাইছি, কিন্তু তারা কথা কইছে সিকিউরিটি ডিঙ্গাইয়া বা সেক্রেটারি বা তারা যে সিএম এর যেমন ওয়েস্ট মানে এরকম দেখে আমরা মূর্খ মানুষ এত কিছু জানি না। কিন্তু ঘটনা হচ্ছে তাদের সাথে কথা কইতে খুব ভেরম, তাদের সাথে যে কথা কমু, কথা কওয়ার মতো ক্ষমতাও আমাদের নেই। সেই পাইপলাইনের আগা কোনানে গোড়া কোনানে পাইপলাইনের যে প্রচুর চাকরি আছে, এটা কি মাঝখানে কি ফেকে জাম হয়ে গেছে গা না কিটা হয়ে গেছে গা, এটা একটু কষ্ট করে যদি মানে জনসমক্ষে একটু আনেন, এটা পারলে আপনারাই পারবেন, আমরা কিন্তু পারতাম না। বা ত্রিপুরা রাজ্যের যত জনগণ আছে তারা কিন্তু পারতো না, কারণ আমার চাকরির 29 বছর বয়সে আমি পাইপলাইন করলেই শুনছি না। এই জায়গাতে দাঁড়াই আমি কইতেছি, বা আরো আগে কোয়ার ইচ্ছা ছিল, বা গতকালকেও কোয়ার ইচ্ছা ছিল, এটার আগা কোরআনে গোড়া কোরআনে আর মাঝখানে কোন জায়গা কাটকাইছে। লাগবো যা কালেকশন করবে, এগুলো আপনি করবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই, ওয়াই সোসাইটি হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে। আমি পাস করছি 1.5 বছর হয়েছে। আমি কেমনে আমি 10 বছরের এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? প্লিজ এনকোয়ারি ইনটু অল দিস থিংস। ঠিক আছে, দিস মানি is for the socio-economic upliftment of the indigenous নমস্কার, কে বলছেন? This is not আজকে যে বিধানসভা যে তর্ক বিতর্ক শুরু হয়েছে, সেই জায়গাতে আমি মনে করি আর কি, মানে যেহেতু কংগ্রেস মানে ইন্ডিয়া যুগ জন্ম হয়েছে, ওই জায়গাতে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন হওয়া উচিত ছিল আর কি। মোট 13টা বিধায়ক আর ইন্ডিয়া যুগের 14টা বিধায়ক, সে জায়গাতে সুদীপ রায় বর্মন বিরোধী দলনেতা হইলে ভালো আসলো, কারণ জিতেন চৌধুরী বিরোধী দলনেতা হিসাবে এত কথা করতে পারে না। যেটা সুদীপ রায় বর্মন, বিকাশ দেব বর্মা, রতননাথ, সুশান্ত চৌধুরী, তাদের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা গত যতগুলি অধিবেশন গেছে দেখলাম, যেভাবে কথাবার্তা বলে, সে কথা কোয়ার সুযোগ জিতেন চৌধুরীর কাছে নাই। আর জিতেন চৌধুরীর কাছে যে কথাগুলি জিতেন চৌধুরী কইছে, ওই কথাগুলি একমাত্র সাবরুমে দাঁড়ানেই কইতে পারছে। মনু ওনার যে নির্ধারিত সিট 39 মনু, সেখানে যদি দাঁড়াইতো, কারণ ওনার যে খোলাতো ভাই ওয়ার চৌধুরী, ওনাকে যে দাঁড়াইছে, হ্যাঁ উনি তো হারবো বা হাইরা গেছে গা, ওই সিটে এক ভাই, ওই সিটে আরেক ভাই, মানে 39 আর 40, 39-এ প্রভাব, 40-এ। আজকে যদি উনি 39-এ দাঁড়াইতেন, হাইরা যেত, আর বিরোধী দলনেতাও হইতে পারতেন না। আমার মনে হয় আর কি, জোট হিসেবে তারা লড়াই করছে, জোট ধর্ম জিতেন চৌধুরী মানছে না, যার ধরুন এই খেসারত দিতে। আজকে যে পশ্চিম থানা ঘেরাও করলো, সেখানে কংগ্রেস থাকা দরকার ছিল। জিতেন চৌধুরীর দাম্ভিকতার কারণে সেখানে কংগ্রেস যায়নি। This is not for লুটপাট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কনক্লুড করুন সুদীপ বাবু। হ্যাঁ শেষ, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ আর কথা কোন ইংরেজিতে নাই, আমি কইলাম আর কি যে আপনার ভালোই, আপনার নজর দেওয়া দরকার।
আমার বক্তব্য নমস্কার, হইছে কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আমি বলছিলাম আসলে যে যাই লঙ্কা সেই রাবণ। তো বর্তমানে যে সমস্ত লীলা দেখলাম, প্রত্যেকে মন্ত্রী এমএলএ প্রত্যেকে গেল জানে। বিগত 25 বছর বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রী 3 মাস জেলে থাকলেন, আর এখন বর্তমানে যারা সরকারে আছেন তারাও জেলও যাবেন। কারণ গণতন্ত্র দেশের মধ্যে জনগণ হচ্ছে শেষ কথা বলে, কেউ রেহাই পাবে না। ইন গড ইজ স্ট্যান্ড, পাপের দল প্রায়চিত্তে খায়। এখন কেউ যদি আমাদের উন্নয়নের টাকা, আমাদের জনসাধারণের টাকা কেউ যদি লুটে পুটে খায়, এটার জবাব পরবর্তীতে হবে। সব দিন সমান দেয় না, এটা সব দিন সমান দেয় না, এটা একদিন একদিন বিচার হবে। সপ্তমে তো জয়েতে আমাদের ভারতবর্ষের টাকাতে, জাতীয় পতাকাতে লেখা আছে সপ্তমে তো জয়েতে, সত্যেরই জয় হবে, অসত্যের নয়। তো যারা দেশ সেবার নাম করবার জন্য, যারা জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে দেশ চালানোর দায়িত্ব, আমাদের চালানোর দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে মন্ত্রী এমএলএ হিসাবে। তো ওরা যদি আমাদের মাথা বিক্রি করে, তারা যদি লুটে পুটে খায়, অন্যায়ভাবে যদি খায়, তাদেরকে রেহাই হবে না। কারণ আমাদের ঈশ্বর একটা জিনিস আছে, ভগবান একটা জিনিস আছে, কাউকে রেহাই দেবেন না। ওরা তো ভাবে আমরা মানুষকে ঠকাচ্ছি, কিন্তু নিজেরা যে ঠকছেন ওরা ওইটা পারছেন না এখনো। সুতরাং সাধু সাবধান, এখন থেকে ভেবে চিনতে। তারপর আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের ত্রিপুরাজ্যের যখন ত্রিপুরাজ্যে 1% বিজেপি যখন ছিল, এই 1% বিজেপি তারা কোথায়? তারা হচ্ছে আদর্শ বিজেপি। আদর্শ বিজেপির মধ্যে এরকম ছিল না। কারণ আমরা জানি ভারতবর্ষের মধ্যে বিজেপি যারা করে সব শিক্ষিত, আইএস অফিসার, পিসিএস অফিসার, বড় বড় অফিসাররা সব বিজেপির মধ্যে যুক্ত। সুতরাং তারা আর ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা তো এখন দেখি এখানে তো সব খাওয়া খাওয়ার প্রশ্ন নিয়ে, এখানে এক পক্ষে বলছেন যে এত কোটি টাকার এত সম্পদ, আরেকজন বলছেন তুলসী পাতা দোয়া আপনি নয়। তার মানে তিনি নিজেই স্বীকার করে দিলেন যে আমি খেয়েছি। তো এরকম ভাবে যদি ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন হচ্ছে এখন, যদি এইভাবে আমাদের জনগণের উন্নয়নের টাকা যদি লুটে পুটে খায়, তো আমাদের বিশালগড়ের নতুন জেল, বিভিন্ন জায়গাতে জেল হচ্ছে, তো এটি থাকবে, ভগবানই রেডি করবে। সুতরাং এটার জন্য বাবার কোনো চিন্তা নাই, আমরা অপেক্ষা করব। গণতন্ত্রর শেষ কথা বলে জনগণে এটার বিচার করবে, এতটুকুই বলা ছিল। নমস্কার, ভালো থাকবেন। আপনারা দেখলেন আজ বিধানসভায় একেবারে বলা যেতে পারে একে অপরের বিরুদ্ধে যেভাবে কথা বলা শুরু করেছেন, তার বাইরে থেকেও তার তাৎপর্য যথেষ্ট রয়েছে। যারা আমজনতা, ভোটাররা যারা শুনছেন, অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন, আপনারা ভেবে দেখবেন সব কিছু। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।